ওয়েলকাম টু দারিংবাড়ি। আপনারা সবাই জানেন উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত এই জায়গা। আমি সকালবেলা এসেছি, মোটামুটি 10টা বেজেছে আমার এখানে ঢুকতে। তো তারপর স্নান টান সেরে আমি রেডি হয়ে গিয়েছি এবং এখন আমার উদ্দেশ্য হচ্ছে দারিংবাড়ির যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো ঘুরে দেখা। মোটামুটি একটা রুট ম্যাপ হোটেল থেকেই পেয়ে গিয়েছি, তো ওরা খুব হেল্পও করেছে, তো সেই অনুযায়ী যাব। চলুন আপনারাও সঙ্গে থাকুন, কোথায় কোথায় যাচ্ছি, কী কী দেখছি, কেমন রাস্তা, সবটাই সঙ্গে থাকুন এবং সোনারপুর আপডেট দেখতে থাকুন। এখন প্রায় 12:30 বাজে দুপুর। এই ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে থেমে যাচ্ছে। সামনে একটা মোড়ও আছে, 4 মাথার, দুপাশে হোটেল আছে। এই মোড় থেকেই এখানকার যা যা সাইট সিন রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমিও বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। দারিংবাড়ি বাজার এলাকা মোটামুটি জনবহুল এলাকা, মানে লোকজন রয়েছে, তবে ঠান্ডা রয়েছে। এখন টেম্পারেচার 20 দেখাচ্ছে, তো রাত্রেবেলা এটা 15-র আশেপাশে নেমে যায় এখানকার বাসিন্দাদের কথা অনুযায়ী। থাকা খাওয়া কোনোটারই খুব একটা সমস্যা নেই এখানে। এই যে কফি প্ল্যান্টেশনের গেট, এটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকেই এটা টিকিট কাউন্টার, 10 টাকার করে টিকিট। তারপর এই রাস্তা ধরে এগিয়ে চলা। কয়েকটা ইনফরমেশান, সেটা হচ্ছে যে এটা মোট 80 একর জায়গা নিয়ে তৈরি, আর সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তবে বিকেল 5টার পর টিকিট দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়, ফলে 5টার আগে আসতে হবে। দুপাশে এরকম বসার জায়গা রয়েছে, তাছাড়া গাছ এভাবে রয়েছে সৌন্দর্যের জন্য। মূলত শীতকালেই সবাই আসে, তখন এর একটা আলাদা সৌন্দর্য। এখনো কিন্তু বেশ ভালোই লাগছে। বর্ষায় তো জঙ্গলের একটা আলাদা চেহারা থাকে। মাঝে মধ্যে এরকম বসার জায়গা রয়েছে, চাইলে বিশ্রাম নিতে পারেন। এই ধরনের ইনফরমেশন বোর্ড লাগানো রয়েছে, ফলে কোনটা কী গাছ সে সম্পর্কে জানা যাবে। এখানে একটা ইনফরমেশন বোর্ড, ওয়ে টু কিডস জোন অ্যান্ড দারিংবাড়ি ক্যাফে, পাশাপাশি কোথায় কি রয়েছে, যদিও মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছে। ময়লা ফেলার জন্য এই ধরনের জায়গা রয়েছে, দয়া করে যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন। রাস্তাটাই অসাধারণ সুন্দর, হাঁটতে ভালোই লাগছে। এই যে এখানে চারা গাছের কাজ হচ্ছে, লাগানো হয়েছে। এই হচ্ছে পার্ক এবং ক্যাফেটেরিয়া। আগে ক্যাফেটেরিয়া, তারপরে বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে। এখানে একটা জলাশয়, যদিও এই মুহূর্তে এখন জল নেই। এখন একটু জঙ্গলের মধ্যে ঢুকেছি। এই মোটামুটি কফি গার্ডেন, তো এখান থেকে বেরিয়ে আবার
নতুন ডেস্টিনেশনে যাব, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে একদম। আবার যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দুপাশে একই রকম জঙ্গল, একই রকমের পরিবেশ, হালকা মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। এইরকমই ওয়েদার বিগত 3-4 দিন ধরে এখানকার বাসিন্দারা তাই বলছেন। বিষয়টা হচ্ছে এখানে এয়ারটেলের কোনো নেটওয়ার্ক নেই, অন্য ভোদাফোনেরও তো নেই, অন্য কোনো ফোনেরই নেই, শুধুমাত্র জিও আর বিএসএনএল এই দুটো মাত্র ফোনে নেটওয়ার্ক ধরে। ফলে যারা আসবেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রেখে এখানে আসবেন। এই দুটো ছাড়া বাকিগুলোর নেটওয়ার্ক কিন্তু নেই এখানে। চলে এসেছি পাইনের জঙ্গলে, চারদিকে পাইন গাছে ভর্তি, বসার জায়গা রয়েছে, এখানে একটা পার্ক রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা। সোজা রাস্তায় যেতে যেতে রেনবো ওয়াটারফল যাওয়ার রাস্তা পেলাম। এই রাস্তায় দিকে বাঁকছি, এখন ডাউনে নামতে হবে। ডাউনে নামছি। এই হচ্ছে রেনবো ওয়াটারফল। এখন পুরো বর্ষার কারণে জঙ্গল হয়ে রয়েছে, এটা একদম নিচে নেমে যাচ্ছে। এরকম একটা রাস্তা দিয়ে নামতে হবে, তা আমি বেশি দূর নামবো না, তার কারণ বাইকটা রেখে এসেছি। এই যে জলের স্রোত এরকমভাবে পরপর পরপর নামছে। এই যে জলের স্রোত, এই হচ্ছে রেনবো ওয়াটারফল। জলের স্রোত এই যে উপরের দিক থেকে ক্রমশ আসছে। রেনবো ওয়াটারফলস দেখা হয়ে গিয়েছে, এবার পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছি। রাস্তা হচ্ছে গবাদি পশুর বিচরণ ক্ষেত্র। বাঁহাতে একটা স্কুল, জনবসতি মোটামুটি রয়েছে। ক্যামেরাটা এই কারণে অন করলাম, দুপাশে পাহাড় কেটে রাস্তা, আর পাহাড়ের কাটার পরে এই যে লাল ভাবটা রয়েছে সেটা একটা কিন্তু আলাদা
সৌন্দর্য। এরকম পত্রাতু ভ্যালিতে পেয়েছিলাম, অসাধারণ সুন্দর লাগছে। মানে এখানকার কালার, বিউটি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ক্রমশ নিচে নামছি। ক্লাচ, ব্রেক সবটাই ছেড়ে দিয়েছি, জাস্ট ইঞ্জিন ব্রেকিংয়ের মাধ্যমে নামছি। এই রাইডটাই দুর্দান্ত, কি সাইড সিন দেখছি আমি, মানে তার থেকে এই যে রাইডটা করছি এটাই অসাধারণ লাগছে। চলে এসছি আরেকটা ওয়াটারফলসের কাছাকাছি, জাস্ট এই ডান দিকে দেখাচ্ছে। আর হয়তো গাড়ি যাবে না, হেঁটে যেতে হবে। চলে এসেছি মৃদুবন্ধা ওয়াটারফলসের ওখানে। এখানে গাড়ি বা বাইক পার্ক করতে হবে, এরপরে আর যেতে দেবে না, রাস্তা খারাপ, এটা দিয়ে যেতে হবে। এখানে আবার টিকিট কাটার ব্যাপার রয়েছে, 20 টাকা দিতে হলো। বাইক যাবে বললো, তাই বাইক নেই এলাম। তবে রাস্তার অবস্থা খারাপ, চূড়ান্ত অফরোডিং হচ্ছে। ওখানে লেখা আছে দেখছিলাম 1 কিলোমিটার মতো রাস্তা। এখানটা আবার রাস্তাটা ভালো। এই যে এখানে বাইক পার্কিংয়ের জায়গা। ওয়াটারফলসে যাওয়ার জন্য এরকম সিঁড়ি করে দেওয়া রয়েছে পার্কিংয়ের জায়গা থেকেই। এরকম সিঁড়ি দিয়ে নামছি আপাতত। নামতে নামতে হাঁপিয়ে গেলে এই যে এখানে বসার জায়গা রয়েছে। সিঁড়ি দিয়ে নামার পর রাস্তাটা এইরকম, উপর থেকেই কিন্তু ঝর্ণার আওয়াজ কানে আসবে। যত এগোবেন ঝর্ণার আওয়াজ তত তীব্র হবে। রাস্তা আস্তে আস্তে আবার এইদিকে একটা নেমে গিয়েছে রাস্তা, এই যে এবার এই রাস্তাটা ধরলাম। সামনে ওই যে রেলিংও দেওয়া রয়েছে। এখন বর্ষাকাল বলে একটু সমস্যা,
বাট যাতায়াত করা যাবে। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, ওই সোজা রাস্তা দিয়ে ঘুরেও এটা হয়েও আসতে পারেন। এটা দিয়ে এসে এই যে আবার এইভাবে সিঁড়ি করা রয়েছে, নেমে যাওয়া। এই যে শব্দে ঝরে পড়ছে ঝর্ণা। এখানে এরকম একটা দাঁতালো করা রয়েছে, একদম উপর থেকে। বৃষ্টির কারণে এখন কিন্তু পুরো কাদা জল, শুধু উপরটা নয়, নিচটাতেও পুরো কাদা জল। এইদিকে চলে যাচ্ছে। বেরিয়ে পড়লাম এখান থেকে ফলস দেখে। যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তাতেই আবার যাব, তবে ওই দারিংবাড়ির যে চার মাথার মোড়, ওটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ফের ওখানেই যেতে হবে এবং ওখান থেকেই বাকি যে সাইট সিন রয়েছে ওখান থেকেই যেতে হবে। ভালো অফরোডিং। অফরোডিং তার সঙ্গে পিছলে যাওয়ার ব্যাপারটাও রয়েছে, ফলে সাবধানতা অবলম্বন করতেই হবে। চলে এসেছি মেন রোডে, উঠে পড়লাম। একই রাস্তা দিয়ে যাব, তাই আর ভিডিও করছি না। আবার দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে। এই হলো অটো স্ট্যান্ড। আমি চলে এসেছি দারিংবাড়ি চার মাথার মোড়। এটা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার এখান থেকে আমি বাঁ দিকে যাব। বাঁ দিকটাতে হচ্ছে সানসেট পয়েন্ট। সূর্য ওঠেনি যদিও, ফলে সূর্য অস্ত যাওয়ার বিষয়ও নেই, কিন্তু তবুও জায়গাটা দেখে আসা যাক। এটা পঞ্চায়েত সমিতি দারিংবাড়ির। মেন রোড থেকে আসার পথে ডান দিকে সানসেট পয়েন্ট যেটা, সেই যে রাস্তাটা ধরে নিয়েছি, লেখাই রয়েছে, ফলে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তবে যাওয়ার রাস্তাটা এরকম। তবে অনেকটা আসার পরে এরকম রাস্তাটা উপরে উঠে গেছে, আমিও উপরে যাচ্ছি। পার্কিং প্লেস বলছে।
বর্ষাকালে যাওয়া কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। একটা পাহাড়ের পুরো টপে উঠতে হবে। চলে এসেছি সানসেট পয়েন্ট। এই যে আমার বাইক পার্ক করা সানসেট পয়েন্টের ভিউ পয়েন্টে। এখানে এরকম বসার জায়গা রয়েছে। ওই পাশ থেকে এলাম, এখানে সেট করা এরকম একটা জায়গাও রয়েছে। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সাহারি। এখান থেকে সূর্যোদয় দেখতে ভীষণ সুন্দর লাগে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে সানসেট পয়েন্ট। পাহাড়ের ওপাশে সূর্য অস্ত যায়। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা পিকনিক স্পট যেরকম হয়, এই যে প্লাস্টিকের ছড়াছড়ি। নামাটা তো যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, যাই হোক কোনোভাবে শেষ পর্যন্ত নেমে পড়েছি। আবার সেই চার মাথার মোড়, এবার চার মাথার মোড় থেকে বাঁ দিকে যাব। বাঁ দিকে গেলে আরও কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো দেখব। চলো তোমরা সঙ্গে থাকো। চলে এসেছি আবার সেই চার মাথার মোড়ে। এই মোড়টাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট দারিংবাড়ির। এখান থেকে এবার আমরা বাঁ দিকে নেব। হোটেল আমার এই সোজা, আমি বাঁ দিকে নিয়ে নিলাম। হোটেল স্বাধীন। এটা হচ্ছে হিল ভিউ পার্ক। কিছু না, এখানে ঢুকে পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাবে। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে দিতে হবে টিকিট। এটা হচ্ছে নেচার পার্ক, হিল ভিউ পার্কের ঠিক উল্টো দিকে। এখানে 15 টাকা এন্ট্রি ফি। হিল ভিউ পার্ক আর নেচার পার্ক দুটোর কোনোটারই ভেতরে ঢুকলাম না। বেসিক্যালি যেটা বাইরে দেখছি ওটাই একটু সাজিয়ে গুছিয়ে ওখানে রাখা রয়েছে। ওয়েদারের কারণে বর্ষাকালের থেকে শীতকালে একটু
আমার মনে হয় আরও বেশি দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমি লাভার্স পয়েন্টের দিকে যাচ্ছি। লাভার্স পয়েন্ট এখান থেকে ইনফরমেশন বোর্ডে প্রায় 10 কিলোমিটারের মতো দেখাচ্ছে। ওখানে আরও একটা পার্ক রয়েছে, সেটাতে যাওয়ার ইচ্ছে রয়েছে, দেখা যাক। পার্কের এই যে ভিউ, এই ভিউটা ওই পার্কের উপরে, মানে পার্কের ভেতরে ঢুকে ওখান থেকে এই ভিউগুলো দেখা যেত। আমি চলে এসেছি এমু পার্কে, ভিতরে ঢুকেছি। যাক, এখন তো চারিদিকে যে বড় বড় ঘাস হয়ে রয়েছে, সেই যে মেন রোড থেকে বাঁ দিকে লাভার্স পয়েন্ট লেখাই রয়েছে। এইদিকে 800 মিটার যেতে হবে। কিসের জন্য এটা লাভার্স পয়েন্ট দেখে আসা দরকার। রাস্তা একটু খারাপই আছে। চলে এসেছি মনে হচ্ছে কার পার্কিং এর জায়গা। বর্ষাকালে সবাই সমস্যা। এই যে লেখা আছে লাভার্স পয়েন্ট। এই হচ্ছে লাভার্স পয়েন্ট। সিঁড়ি দিয়ে উপরে উঠে বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা রয়েছে। এটা দিয়ে উপরেও যাওয়া যায়। নদী কুলকুল শব্দে বয়ে আসছে।
আমার এই ট্রিপটা এখানেই শেষ করব। একসাথে নদী, সমুদ্র, পাহাড়, ঝর্ণা সব একসাথে হলো। তো টানা বেশ কয়েকদিন বাইরেও রয়েছি, ভালোই ঘুরলাম। প্রথমে পুরীতে 2 দিন, সেখান থেকে গোপালপুর 2 দিন, দারিংবাড়িতে 1 দিন। আমার মোটামুটি থাকা এবং খাওয়া এটা নিয়ে 1,000-7,000 টাকার মতো খরচ হয়েছে। পেট্রোলের এখনই বলতে পারছি না, তার কারণ এখনো ফেরাটা রয়েছে। তো খুব বেশি না, 1, 2, 3, খুব বেশি হলে 1,000-5,000 টাকা খরচা হবে। 7, 5, 12, 10 থেকে 12,000 এরকম একটা খরচের মধ্যে আমি মোট 2, 2, 4, 5 দিনের একটা ট্রিপ কমপ্লিট করলাম। তো যতটা পেরেছি দারিংবাড়ি ঘুরে দেখালাম। কেমন লাগলো জানাবেন। দেখতে থাকুন সোনারপুর আপডেট। আবার অন্য কোথাও হয়তো দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন সবাই।